তো কি অবস্থা মামারা, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলাল, দ্যাট ইজ এ গুড ম্যাচ ভাই। এর দিকে আমরা তাকিয়েছিলাম, বিশেষ করে রিয়াল মাদ্রিদ কিরকম খেলবে। জ্যাবি অলonsoর আন্ডারে নতুন টিম, ট্রেন্ট এসছে, সবাই সবাই ভাই এই ম্যাচটার দিকে তাকিয়েছিল যে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স। আর তোমার কি মনে হয় যে রিয়াল মাদ্রিদ কিরকম খেলেছে? আমি পার্সোনালি বলবো খুব একটা স্যাটিসফাইড নয়, আবার বলতে পারো স্যাটিসফাইডও, কারণ সিজনের ফার্স্ট ম্যাচ ভাই, কাইন্ড অফ প্রি সিজন মতো প্রত্যেকটা টিম এই টুর্নামেন্টটাকে দেখছে, সেখানে তুমি জাজ করতে পারো না এই টিমটা কেমন খেলেছে। অবশ্যই কিছু ডিসকাস করব এই টিমটাকে নিয়ে কিরকম লেগেছে, বাট ওভারঅল যদি একটা পিকচার দেখা যায়, সামথিং ইজ কুকিং আই ক্যান সি। বাট এই ম্যাচটা যদি পার্টিকুলারলি কথা বলা হয়, খুব একটা ইমপ্রেসিভ লাগেনি। আচ্ছা, শুরু যদি করি, শুরুর একদম লাইন আপটা আজকে এমবাপ্পের ছিল না ভাই। এমবাপ্পের কিছু একটা প্রবলেম, শরীর খারাপ হয়েছে, মেবি ফিভার হয়েছে, সেই কারণে ছিল না। আর আজকে কিন্তু স্টার্ট করছিল গনজালো গার্সিয়া। ভাই এই প্লেয়ারটার দিকে কিন্তু নজর রেখো। আজকে যখন এ স্টার্ট করেছে, তার মানে প্ল্যানে আছে ভাই জাবি অলonsoর, কারণ আমরা জানি রিয়াল মাদ্রিদে একটা প্রপার নাম্বার নাই, বক্স টু বক্স স্ট্রাইকারের কিন্তু অভাব আছে। সেটা আগের সিজনেও দেখেছি যে ওই যে লিথাল ক্রসেসগুলো যেগুলো আসে, ওটা হেডে অ্যাটেম্প করা, সেটার কিন্তু একটা প্রবলেম ছিল, যেটার অভাব কিন্তু আগের সিজনে দেখা গেছে। তাই আমার মনে হয় যখন জাবি অলonso এই গনজালো গার্সিয়ার উপর ট্রাস্ট করেছে এই ম্যাচটাতে বিশেষ করে, তো এই সিজনে কিন্তু ও একটা কি রোল প্লে করতে পারে। বেশ কিছু ম্যাচেসে কিন্তু আমরা দেখতেই পারি ওকে সাবস্টিটিউট হিসেবে খেলতে। আচ্ছা, এবার যদি বাকি টিমটার কথা বলি ভাই, ট্রেন্টের কথায় আসবো। ট্রেন্ট আজকে কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি। অবশ্যই ফার্স্ট ম্যাচ ভাই রিয়াল মাদ্রিদের হয়ে এই হোয়াইট জার্সিটা পরে খেলার কিন্তু অন্য লেভেলের মাহাত্ম্য। তো তুমি এক্সপেক্ট করো না যে ও এরকম লেভেলের ডেলিভার করবে। হ্যাঁ, অবশ্যই আমি ওকে খেয়ে ফেলবো না এর কারণে যে ও আজকে কেন পারফরমেন্স দিতে পারেনি। আশা করছি অনেক বেটার খেলবে এর থেকে ভালো। আমরা জানি যে ওর কোয়ালিটি কি। তো এটা জাস্ট একটা ট্রেলার ভাই, এটা দিয়ে ওকে জাজ করার কোনো প্রয়োজন বলে আমার মনে হয় না। জিরো গ্রাউন্ড ওন, কোনো ট্যাকেলে কিন্তু আজকে ঠিকঠাক করতে পারেনি ট্রেন্ট। আর ডিফেন্সিভ কোয়ালিটি নিয়ে কিন্তু প্রশ্ন সবসময় থাকে ট্রেন্টের, আর সেটা কিন্তু আজকে বারবার দেখা গেছে। আশা করছি ডেভেলপ করবে, ওর ওপর আশা আছে ভাই। জাবি অলonso যখন একটা প্লেয়ারকে নিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই কিছু ভেবেই নিয়েছে। আর পাশে যদি বলা যায় আরেকজনের কথা, ভিনিসিয়াস, তার পারফরমেন্সও কিন্তু আজকে খুব একটা ভালো লাগেনি। ইভেন বলবো একদমই ভিনিসিয়াস নিজের নামের বিচার করতে পারেনি। ভিনিসিয়াসের খুবই বাজে ম্যাচ গেছে, বিশেষ করে ফার্স্ট হাফের যদি কথা বলো, একদম একদম ডিসগ্রেসফুল। যতবারই ও বল পেয়েছে ততবারই একদম ওয়েস্টফুল লেগেছে, ততবারই বলটা নষ্ট হয়েছে। খুব একটা ভালো কিছু পজিটিভ আসেনি সেখান থেকে। সেকেন্ড হাফে কিন্তু বেশ কিছুবার ওকে ভালো লেগেছে, বেশ কয়েকটা চান্সেস ক্রিয়েট করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি গোল করতে পারেনি বা অ্যাসিস্টও দিতে পারেনি। বাট যেই প্লেয়ারটা ওই উইংয়ে খেলছিল, অর্থাৎ আজকে রাইট উইংয়ে খেলছিল রড্রিগো, তাকে কিন্তু খুবই ভালো লেগেছে। রড্রিগোর অ্যাসিস্ট থেকেই কিন্তু আজকে একমাত্র গোলটা করে ভাই গনজালো গার্সিয়া, যেখানে অসাধারণ অ্যাসিস্ট ভাই, অসাধারণ। সেই ক্ষেত্রে আমার মনে হয় রড্রিগোর ম্যাচটা অনেক বেটার গেছে ভিনিসিয়াসের থেকে। ভিনিসিয়াস আন্ডার দ্য র্যাডার, লাস্ট সিজনটাও ভালো লাগেনি, ভালো যায়নি ভিনিসিয়াসের, সেখানে এই সিজনটা কিরকম যাবে তার দিকে কিন্তু গোটা ফুটবল বিশ্ব তাকিয়ে আছে। এবার যদি পুরো রিয়াল মাদ্রিদের টিমটার কথা বলি, টিমটার কিন্তু সেট আপ কিন্তু ব্যাক ফোরে আজকে খেলছিল টিমটা, কারণ আমরা জানি যে জাবি অলonso ব্যাক থ্রিতে সেট আপ করে, আর তার দিকে কিন্তু সবাই তাকিয়েছিল যে এই টিমটাকে কিভাবে খেলাবে জাবি অলonso। আর আজকে দেখেছি কিন্তু ব্যাক ফোরে। আর সেই বিল্ড আপটা করার কারণ আমার মনে হয় রিয়াল মাদ্রিদে কিন্তু প্রপার তিনটে সেন্টার ব্যাক নেই। এই স্কোয়াডে কিন্তু দুটো আমরা দেখেছি ভাই, যারা যে স্টার্ট করছিল রাউল অ্যাসেন্সিও আর ডেন হিউসেন, আর দুটো ফুল ব্যাক, একদিকে ট্রেন্ট আর ফ্রান গার্সিয়া কিন্তু অতটাও অ্যাটাকিং মাইন্ডেড ফুল ব্যাক না, যেখানে ট্রেন্ট অনেকটাই বেশি অ্যাটাকিং। বাট ট্রেন্ট কিন্তু ওভারল্যাপে যাচ্ছিল না আজকে। আর এই জায়গাটাই কিন্তু বারবার আমাদের দেখে মনে হয়েছে যে কেন এটা হচ্ছে, কেন এটা করেছে জাবি অলonso, এখানে ট্রেন্ড রড্রিগোকে সাপোর্ট করছে না, ওভারল্যাপে যাচ্ছে না, আন্ডারল্যাপে আসছে না। বাট যেটা করেছে ট্রেন্ড কিন্তু আজকে মিডফিল্ডে অনেকবার অনেক সময় ইনভার্ট করছিল, আর ব্যাক ফোর থেকে কিন্তু ওই যে ফোর্থ ম্যান অর্থাৎ যে ফুল ব্যাকটা ট্রেন্ড, সে কিন্তু মিডফিল্ডে মিড ফোর বানানোর চেষ্টা করছিল, যেখানে চুয়ামিনি, বেলিংহাম, ভালভার্দে এবং ট্রেন্ড।
তো ট্রেন্টের যে স্পিডটা অথবা ওর যে ক্রস রাখার এবিলিটি সেটা কিন্তু আজকে অতটাও ইউটিলাইজ হয়নি। বাট ট্রেন্ট ইজ ট্রেন্ট, আমরা জানি ট্রেন্টের ওই যে ডিফেন্সের পাসেসগুলো বা ওই যে লং বলসগুলো, অ্যাকিউরেট লং বলসগুলো যেটা একটা বল দিয়ে কিন্তু খুলে দিতে পারে পুরো টিমটা ভাই, ওই এবিলিটি কিন্তু ট্রেন্ট রাখে, যেটা দু একবার দেখেছি ভাই, ভেনিসিয়াসের হোক রড্রিগোর হোক দু একবার অ্যাটেম্প্ট নিয়েছে, বাট অতটাও কার্যকরী হয়নি। আশা করছি সিজনে আরও অনেক বেটার, আরও অনেক বেশি এরকম চান্সেস আমরা দেখতে পাবো। আর যদি এমবাপ্পেও ছিল না ভাই, এমবাপ্পে যে রানসগুলো করবে ওখানে ট্রেন্টের বলগুলো আসবে, এই জন্যই তো সবাই তাকিয়ে আছে, তাই না? এবার সেটা দেখা যাবে ভাই সিজন যত এগোবে, বাট ট্রেন্টের পারফরমেন্স দিয়ে আলাদা করে আর কিছু বলছি না, অলরেডি বললাম। বাট এই জিনিসটা কিন্তু সেট আপটা কিন্তু এইভাবে তৈরি হয়েছে, ব্যাক ফোর যেটা কিন্তু ইনভার্ট করছিল ট্রেন্ড, আর ফ্রান গার্সের ওপর অতটাও ডিপেন্ড করেনি জাবি আলোনসো যেখানে ব্যাক থ্রি খেলানোর জন্য। তো আমার মনে হয় যখন মিলিটাও আর রুডিগার আসবে তখন হয়তো ব্যাক থ্রি এর অ্যাটেম্পটা যাবে, তখন আমরা কিন্তু ট্রেন্ডকে দেখবো আরও অ্যাটাকিং পজিশনে ও নিজের জায়গাটা নিচ্ছে। ডানি কারভাল এলে ওই জায়গাটা আরও বেটার করবে, কারণ ফ্রান গার্সিয়া ওরকম লেভেলের প্লেয়ার না। এবার মিডফিল্ডের যদি কথাটা বলি, মিডফিল্ডে কিন্তু ভালভার্দে আর চমিনির কিন্তু যে ডুয়োটা, যে পিভটটা খেলানোর চেষ্টা করেছে সেটা কিন্তু খুব একটা কাজে আসেনি। বেলিংহাম অনেকটা আইসোলেট লাগছিল ভাই শুরুর দিকে, ফার্স্ট হাফটায় কিন্তু। আর আল হিলালের যদি কথা বলা যায়, আল হিলাল কিন্তু যে লং বলগুলো বা ডুয়েলসগুলো মিডফিল্ডে, বিশেষ করে রুবেন নেভেস ওই কিন্তু বেশিরভাগই ডুয়েলস ওন করেছে, যার ফলে কিন্তু ফার্স্ট হাফে পুরো ডিফেন্সটার কন্ট্রোলটা কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে ছিল না। লেটার আমরা দেখি ফেডরিকো ভালভার্দে একটু কিন্তু ওই রাইট উইংটা শিফট করে রাইট হাফ স্পেসে। আমরা জানি ভাই ফেডরিকো ভালভার্দের খেলাটা তখনই সব থেকে বেটার আসে যখন ওই পকেট অফ স্পেসেসে, রাইট হাফ স্পেসেসে অথবা জোন 14-এ অ্যারাইভ করে, যেখান থেকে ডেডলি শট নেয় অথবা ক্রসেস রাখে, পাসেস করে ভাই। ওগুলো ওই পজিশনগুলো হোল্ড আপ যত ভালভার্দে করবে তত ওর গেমটা আরো বেটার লাগবে। আর ফার্স্ট হাফের শেষের দিকে কিন্তু ওই জিনিসগুলো করছিল, যখন কাজের কাজ হচ্ছিল না, মিডফিল্ডটা কাজে দিচ্ছিল না, চুয়ামিনি আমি বলবো ঠিকঠাক একটা গেম গেছে, অতটা ফার্স্ট হাফে একদমই বাজে লেগেছে, একদমই মিডিওকার লেগেছে। আর এই কারণেই কিন্তু ফার্স্ট হাফের শেষের দিকে ট্রেন্ড অনেকটা ইনভলভ হচ্ছিল মিডফিল্ডে। এই মোটামুটি কিন্তু ফার্স্ট হাফে যদি বিল্ড আপটা দেখা যায় সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের কম্বিনেশন কেমিস্ট্রি অতটা ভালো ছিল না বলে আল হিলাল বেশিরভাগ গেমটাই ডমিনেট করে, যদিও ফার্স্ট গোলটা রিয়াল মাদ্রিদের ফার্স্ট হাফেই আসে, যেটা বললাম ভাই রড্রিগোর অসাধারণ অ্যাসিস্ট, আর ওখান থেকে ফিনিশ করে গনজালো গার্সিয়া। তবে রাউল অ্যাসেন্সিও কিন্তু একটা পেনাল্টি লুজ করে, যেখান থেকে কিন্তু স্কোর করে রুবেন নেভেস। 1-1 ফার্স্ট হাফটা শেষ হয়। আর ভাই সেকেন্ড হাফটা শুরু যখন হয় তখন কিন্তু চেঞ্জটা একটা ইন্টারেস্টিং হয়, যেটা রাউল অ্যাসেন্সিওর জায়গায় আমাদের আর্দা গুলের আসে। আর এই চেঞ্জটার পরে কিন্তু পুরো রিয়াল মাদ্রিদের খেলাটা বদলে যায়, মিডফিল্ডে আরও কম্পোজ, আরও কন্ট্রোল আসে। আর আর এগুলো অবভিয়াসলি ভাই রাউল অ্যাসেন্সিওকে একটু শেকি লাগছিল আজকে, চুয়ামিনি ড্রপ করে, সেখানে বেশ কয়েকবার ভিনিসিয়াস বল পাচ্ছিল ভাই, ভিনিসিয়াস চেষ্টা করেছে অ্যাটাক করা সেকেন্ড হাফে, ক্রসেস রেখেছে, ড্রিবল করা, ইনসাইড করে ঢোকার চেষ্টা করেছে, রড্রিগো বেশ কয়েকটা চান্সেস ক্রিয়েট করেছিল। বেলিংহামও কিন্তু বেটার লেগেছে বেলিংহামকে যখন আর্দাগুলের মাঠে নামে। তো সেকেন্ড হাফের অ্যাপ্রোচটা বলবো আমার বেটার লেগেছে রিয়াল মাদ্রিদের অ্যাজ কম্পেয়ার টু ফার্স্ট হাফ। অবশ্যই আর্দাগুলের তারপরে আমরা দেখি মিডফিল্ডে যখন লুকা মডরিচ আসে, ব্রাহিম ডিয়াস, রড্রিগোর জায়গায় আসে, লুকাস ভাস্কেস আসে, এই চেঞ্জেসগুলোতে একটু অ্যাটাকিং যেতে চায়, কারণ রিয়াল মাদ্রিদ কিন্তু অবশ্যই গেমটা জেতার জন্য যাচ্ছিল। কারণ আল হিলাল এগেন্স্টে অবশ্যই তুমি চাইবে 3 পয়েন্টস নিয়ে শুরু করার টুর্নামেন্টটার। বাট আমি এখানে জাজমেন্টাল হব না যে কেন জেতেনি রিয়াল মাদ্রিদ, অবশ্যই জেতা উচিত ছিল, যেখানে লাস্ট পেনাল্টিটা ফেডরিকো ভালভার্দে কিন্তু মিস করে একদম এন্ড মোমেন্ট, যেখানে গেমটা কিন্তু সিল করতে পারতো রিয়াল মাদ্রিদ। ইয়াসিন বোনোর কিন্তু অসাধারণ সেভ ভাই, ফেডরিকো ভালভার্দে মিস করবে এটা মানা যায় না, ওর পা থেকে বুলেট বেরোয় ভাই, বুলেট। আর সেইটা একদমই মানে কি বলবো মানার মতো জায়গায় নেই। বাট বোনো কিন্তু আজকে খুবই ভালো কয়েকটা সেভ করেছে, যেখানে বেশ কয়েকবার একটা তো বারে লাগে ভাই, একটা পাঞ্চ আউট করে গোল লাইন ক্লিয়ারেন্স করে বোনো, যেখানে কিন্তু মাদ্রিদ এগিয়ে যেতেই পারতো ভাই, মানে দু গোলে তো অবশ্যই দিতে পারতো, জিততেই পারতো মাদ্রিদ এই ম্যাচটা। তো বোনোর কন্ট্রিবিউশন কিন্তু আজকে হিউজ ছিল আল হিলালের এই ড্রটার পেছনে।
আর সেকেন্ড হাফে কিন্তু আল হিলাল অনেক বেশি সেটব্যাক করে যায়, অনেক পেছনে চলে যায়, আর তার কারণে কিন্তু মাদ্রিদ আরো বেশি চড়ে খেলতে পারে, আরো বেশি ওপরে উঠে খেলতে পারে। এই কারণে কিন্তু আরো থ্রেটনিং লাগছিল রিয়াল মাদ্রিদকে। আর ইনজাগি ভাই, আমি ইনজাগি আজকে এটা দেখে অবাক হয়ে গেছি যে ইনজাগি অ্যাটাক করাচ্ছে রিয়াল মাদ্রিদ, সরি আল হিলাল এর প্লেয়ারদের দিয়ে। আমি তো ভাই মাইন্ড ফাক হয়ে গেছে যে এটা কি হচ্ছে। কিন্তু ইনজাগি ভাই সেকেন্ড হাফে নিজের যাচ্ছি নিয়ে দেয়, আলটিমেটলি ডিপ ডিফেন্সে নেমে আসে আল হিলাল। আর অ্যাজ ইউজুয়াল ভাই যেরকম যাওয়ার গেমটা সেরকমই যায়। বাট আল হিলালের যদি কথা বলে, আল হিলাল কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করেছে লং বল দিয়ে বিট করা রিয়াল মাদ্রিদের ডিফেন্সকে, কারণ একটা হাইট অ্যাডভান্টেজ কিন্তু আল হিলালের ফরওয়ার্ড প্লেয়ারদের ছিলই। কিন্তু ম্যালকামের গেমটা আমার ভালো লাগেনি। ম্যালকাম কিন্তু ভালো ডিফেন্স করতে পারেনি ভাই, ইজি হেড পেয়েছে ভাই ওইদিকে গঞ্জালো গার্সিয়া। ম্যালকামের থেকে এক্সপেক্ট করা আরো বেটার গেম যায়। লিওনার্ডো ওদের যে প্লেয়ারটা ছিল স্ট্রাইকার, ও কি করেছে ভাই, 2-3টে উড়িয়ে দিয়েছে। মানে এইরকম ম্যাচে তুমি এইসব এক্সপেক্ট করো না যে একটা টপ ম্যাচ ভাই, ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচ, এগুলো যদি কনভার্ট না করো ম্যাচ কি করে জিতবে। যাই হোক, এইখানে ম্যাচটা শেষ হয়। তবে একজনের কথা লাস্টে বলবো, দ্যাট ইজ টিম হিউসেন। টপ সাইনিং ভাই, ওফ, মানে যতবারই প্লেয়ারটাকে দেখি ততবারই মুগ্ধ হই। নেশনস লিগের ফাইনালে, সেমিফাইনালে তো মানে উড়ন্ত খেলেছে, দুরন্ত খেলেছে। আর এই ম্যাচটাতেও একটা পাস বাড়াচ্ছে দেখছো ভাই, মানে মিডফিল্ডে চেরা পাস, একটা পাস দিচ্ছে, আল হিলালের মিডফিল্ড খুলে যাচ্ছে, ডাইরেক্ট ফেডরিকো ভালভার্ডে বেলিংহামের পায়ে এসে বল করছে। দ্যাট ইজ ইনসেন। এইরকম কোয়ালিটি দুটো পাই একদম অ্যাকিউরেট ভাই, অ্যাকিউরেট পা চলে দুটো এই প্লেয়ারটার। আর এইরকম প্লেয়ার পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আর রিয়াল মাদ্রিদ কিন্তু একটা দারুণ প্রসপেক্ট ভাই দেখেছে এই হিউসেনের মধ্যে। আর আমার মনে হয় আরও ভালো করবে এই সিজনটা, আরও বেটার যাবে। হিউসেনের যতটা এক্সপেক্ট করেছে সবাই ওর থেকে, তার থেকে 100 গুণ বেটার কিন্তু ওর সিজন যাবে। কারণ এইরকম প্লেয়ার, এইরকম কোয়ালিটি প্লেয়ার দুর্দান্ত দুর্দান্ত, ওর প্রশংসায় আমি আলাদা করে কিছু বলবো না। তো মোটামুটি জাবি অলonso যেরকম আজকে খেলিয়েছে সেটা থেকে আমি খুব একটা ইমপ্রেসিভ নই। আশা করছি আরো বেটার খেলবে। একটা ম্যাচ দিয়ে আমি জাজমেন্টাল হব না ভাই, জাজ করবো না যে কিরকম কি করেছে। তবে হ্যাঁ, অবশ্যই একটা প্রমিসিং জায়গা দেখা গেছে যেখান থেকে টিমটা ডেভেলপ করতেই পারে অবশ্যই, আর করবে বলেই মনে হয়। যখন এই প্লেয়ারগুলো, এমবাপ্পে যখন টিমটা আসবে আরো বেটার হবে, রানসগুলো ডিপ ডাউন যেগুলো করবে সেখান থেকে বেশ কিছু বল পাবে ভাই ট্রেন্টের পা থেকে, আর সেগুলোতে তো লিথেল হবে রিয়াল মাদ্রিদ। তো এমবাপ্পের ইনক্লুশন হোক, ভিনির ফর্মে আসা হোক, ট্রেন্টের ফর্মে আসা হোক, এইসব কিন্তু ডিপেন্ড করবে রিয়াল মাদ্রিদ সিজনটা কেমন যায়। তো আপাতত মোটামুটি একটা জায়গায় যে আছে ওয়ার্ল্ড কাপটা, মোটামুটি এটা প্রি সিজন মতো ধরো, অতটাও সিরিয়াসলি নিও না। আমি জানি ভাই তোমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছো একটু ফ্রাস্ট্রেটিং লেগেছে এই ম্যাচটা, হয়তো তোমরা এক্সপেক্ট করছিলে জিতবে, অবশ্যই যেটা উচিতই ছিল। পেনাল্টি ম্যাচ মিসটা বাজে ফেডরিকোর, ওখান থেকে গোল হওয়াটাই উচিত। তো যাই হোক, তোমরা জানাও ভাই কেমন লেগেছে তোমাদের আজকে ম্যাচটা, বিশেষ করে রিয়াল মাদ্রিদ ফ্যানরা তোমরা কিরকম কি দেখছো এই টিমটাকে, বলো। জাবি অলonsoর খেলা তোমাদের কেমন লাগলো, সরি খেলা না, খেলানোটা কেমন লাগলো সেটা জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।